আমাদের স্মৃতি ভারী রহস্যময় জিনিস, রহস্যময় এবং খামখেয়ালি। ঠিক কোনটা যে সে মনে রাখবে আর কোনটা ছুঁড়ে ফেলে দেবে তা আমার আপনার পক্ষে বোঝা সম্ভব না। আপনি মনে রাখতে চাইবেন প্রথম কবে 100তে 90 পেয়েছিলেন সেইটা, আর এই ব্যাটার ছেলে কবে ভূগোল ক্লাসে ভারতের অন্তর্বাহিনী নদী হোয়াংহো আর ইয়াংসিকিয়াং বলে নীল ডাউন হয়েছিলেন সেটা মনে করিয়ে আপনাকে দাগালে। তবে ধরুন সেই 12 জোড়া করোটিক স্নায়ুর নাম আমাদের করোটিতে কিছুতেই সেভ হয়নি, অথচ স্কুলের স্যারেদের সেই হিটলার চুল্লু টাইপের নামগুলো এখনো মনে আছে। ভাইরাস আক্রান্ত কম্পিউটারের মতো স্মৃতিও এক বিড়ম্বনা। তবে এত কিছুর মাঝেও তো সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যানরাও জন্মায়। জেনেটিক মিউটেশনের ফলে কিছু মানুষের অতিমানবীয় ক্ষমতা জন্মায়। ধরুন এমন একটা মানুষ যে প্রায় কিছুই ভোলে না, সমস্ত দৃশ্য, শব্দ আর অনুভূতিকে সিনেমার পর্দার মতো ধরে রাখে মস্তিষ্কের গভীরে। চলুন আজ শুনবো তার কথা, আমাদের আজকের গল্পে যতটুকু মনে পড়ে। রিসার্চ সেন্টারের সামনে গিয়ে দাঁড়াতেই মোবাইলটা বেজে উঠল। আবার সেই একই নম্বর। সকাল থেকে এই এক ঝামেলা শুরু হয়েছে। অচেনা নম্বর থেকে ফোন আসছে, তবে ঠিক 1 মিনিট ধরে থেকে ওপাশ থেকেই কেউ কেটে দিচ্ছে ফোনটা। কথা কিছু বলছে না, এমনকি আমি হ্যালো হ্যালো করলেও উত্তর দিচ্ছে না। সবকটা নম্বরই এসটিটি বুথের। ফোনটা রিসিভ করে কানে দিতেই আবার আগের মতো সারা শব্দ নেই। হ্যালো। মাথায় রাগ উঠে গেল। বাবা, বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে সামনে তাকালাম আমি। চারপাশটায় অন্য সময় যত লোক থাকে এখন তার তুলনায় অনেকটাই ফাঁকা। বিরাট 6 তলা বিল্ডিংটার গা বেয়ে বেশ কয়েকটা গাছ উঠেছে। গোটা বাড়িটাকেই সূর্যের রোদ থেকে ঢেকে রেখেছে তারা। দুপুর বলে চারপাশটা আশ্চর্য রকম শান্ত। বিল্ডিং এর সামনে একটা আকাশি শার্ট আর কালো লম্বা প্যান্ট পরা দারোয়ান চেয়ারের পিছনে মাথা এলিয়ে দিয়ে ঢুলছে। বুঝলাম ভিতরে যাওয়ার জন্য তাকে জাগানোর দরকার পড়বে না। তার পাশ কাটিয়ে আমি 1 তলা সিঁড়ি দিয়ে উঠে এলাম। ভিতরটা আর 5টা হসপিটালের মতো, তবে এখানে কড়াকড়ি একটু বেশি। চারিদিক কেমন যেন থমথমে, এমনকি ছাতা পড়া সিঁড়িগুলো আর দেওয়ালগুলো যেন ভয়ে ভয়ে চোখে আগন্তুকের দিকে তাকিয়ে আছে। যদিও হসপিটাল যাকে বলে এটা ঠিক তা নয়। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে আমি ঘড়ির দিকে তাকালাম। 2:18 বেজেছে। দেরি করার জন্য আজ আর কথা শুনতে হবে না অন্তত। 3 তলায় উঠতেই বাইরের কাউন্টারে একজন মহিলা রিসেপশনিস্ট চোখে পড়ল। আজ রবিবার বলে তারও বিশেষ কাজকর্ম নেই। আমি সামনে গিয়ে দাঁড়াতে একবার মুখ তুলে আমাকে দেখে নিয়ে বললেন, গুড মর্নিং স্যার। 12টা বেজে গেছে। আমার আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। নাম? মানিক দে। মেয়েটা এক হাত দিয়ে চশমাটা ঠিক করতে করতে সামনের কম্পিউটারে কিছু দেখে নিয়ে বলল, অজয় মুখার্জি, তাই তো? হ্যাঁ, উনি আমার মামা হন। 72, সোজা গিয়ে ডান হাতে পড়বে। কাউন্টার ছেড়ে আমি সেদিকে হাঁটতে লাগলাম। এখানে আমি আগেও 3 এসেছি এবং 3 বারই ওই মামার জন্য। বাড়ি থেকে ট্রেনে করে ঘন্টা 3 জার্নি। তা সত্ত্বেও আসতে খারাপ লাগে না আমার। তার একমাত্র কারণ আমার মামা। ছোট থেকে দেখে আসছি, অথচ আজও তার দিকে তাকালে বিস্ময়ের ভাব কাটতে চায় না। যে অদ্ভুত অতিমানবীয় ক্ষমতা নিয়ে তিনি জন্মেছিলেন তার বেশিরভাগটাই হেলায় নষ্ট করেছেন। বিজ্ঞানী, ভাষাবিদ, লেখক চাইলে সবকিছু একসাথে হতে পারতেন, অথচ সবকিছু ছেড়ে নামলেন ঘড়ির ব্যবসা। একসময় বিদেশের বৈজ্ঞানিকরা পর্যন্ত ভাড়া করে নিয়ে যেতে চেয়েছিল তাকে, অথচ মামা কিছুতেই রাজি নয়। ঘড়ির ব্যবসা ছেড়ে তিনি কোথাও যাবেন না। পয়সা করিতেও তেমন আগ্রহ ছিল না, নাম যশেও নয়। ব্যাপারটা ভাবলে আমার নিজেরই খুব আফসোস হয় মাঝে মাঝে। অন্তত মামার কৃপায় আমরাও 2 পয়সা কামিয়ে নিতে পারতাম।
কিন্তু বউই ভুলবার না। 72 নম্বর রুমের দরজা হালকা ভেজানো ছিল। আমি অল্প ঠেলা দিতে ধীরে ধীরে খুলে গেল সেটা। ঘরের ভিতরটা পর্দা টেনে অন্ধকার করা আছে। কম পাওয়ারের নাইট ল্যাম্প চালানো আছে সেই সাথে। একপাশে বড় সড়ো একটা বিছানায় শুয়ে আছেন অজয় মামা, এক পাশ ফিরে হাত ভাঁজ করে কনুইয়ের উপর মাথা রেখে। পাশের ছোট টেবিলটায় একরাশ ওষুধপত্র সাজিয়ে রাখা আছে। হাতের পাশেই কতগুলো বই, সম্ভবত সেগুলো পড়েই সময় কাটে তার। আমি যে ঘরে ঢুকেছি সেটা হয়তো বুঝতে পারেননি এখন। আমি ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে রাখা চেয়ারটায় বসে পড়লাম। আবার ঘড়ির দিকে তাকালাম, 2:22। চেহারায়, বুদ্ধিতে বা ব্যক্তিত্বে আর 5টা 50 মানুষের থেকে অজয় মুখার্জির কোনো তফাৎ নেই। তবু তার মতো আশ্চর্য ক্ষমতা নিয়ে পৃথিবীতে আর কোনো মানুষ জন্মেছে কিনা সন্দেহ। মামার যখন 8 বছর বয়স তখন প্রথম ধরা পড়ে ব্যাপারটা। বরাবরই মেধাবী ছাত্র ছিলেন, ফলে স্কুলের সব শিক্ষকই স্নেহ করতেন। কিছু একটা ঘটনায় তারা জানতে পারেন যে ক্লাস 3 এর সরল সাদাসিধে ছেলেটা আশ্চর্য স্মৃতিশক্তির অধিকারী। বইয়ের প্রতিটা অক্ষর সে পরপর মনে রাখতে পারে। কোন পাতার কোন লাইনে কোন শব্দ লেখা আছে তা বার দুয়েক বইটা পড়ে মুখস্থ বলে ফেলতে পারে। কোন স্যার কত তারিখে কি জামা পরে এসেছিলেন, পকেটে কি রঙের পেন রাখা ছিল, ক্লাসে এসে কাকে প্রথম পড়া জিজ্ঞেস করেছিলেন, এইসব সে বছরের পর বছর এক টানা মনে রাখতে পারে। যথারীতি প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি ব্যাপারটা। সবাই ভেবেছিল ডায়েরি লিখে লিখেই এইসব মনে রাখে। কিন্তু সেটাও ভুল প্রমাণ হতে বেশি সময় লাগে। গ্রামের ছেলে বলে প্রথমে বেশি দূর রটেনি ব্যাপারটা। ভাড়া করে মেলায় নিয়ে যাওয়া হয়েছিল কয়েকবার। সেখানে গিয়ে আশ্চর্য স্মৃতিশক্তির প্রমাণ দিয়ে লোকের চোখ ধাঁধিয়ে দিয়েছিল বছর 10-এর ছেলেটা। কিন্তু ওই অবধি। আচমকা কি যেন কারণে লোকজনের সাথে মেলামেশা প্রায় ছেড়ে দেন মামা। ঘড়ির ব্যবসাটা ছিল আমার দাদু। শেষ বয়সে মামাই সেটার হাল ধরেন। তারপর থেকে ওই ঘড়ি নিয়েই তার জগৎ আবর্তিত হয়েছে, এবং গল্পের বই। বাড়ির 3টে ঘরের মধ্যে 2টো শুধু গল্পের বইয়ের জন্যই বানিয়েছিলেন মামা। এক বই তিনি দ্বিতীয়বার পড়েন না, বা পড়লেও তার জন্য বইখানার আর দরকার হয় না। বিছানার পাশের চেয়ারে আমি বসে পড়লাম। মামার ঘুম পাতলা নয়। তার আশ্চর্য মাথাটার বোধহয় সাধারণ মানুষের থেকে একটু বেশি বিশ্রামের দরকার হয়। আজ কিন্তু আমি গিয়ে বসতেই চোখ খুলে তাকালেন আমার দিকে। কেন জানি না একবার মনে হলো তিনি ঘুমাননি, এমনি শুয়ে শুয়ে আমার অপেক্ষা করছিলেন। আমাকে চোখে পড়তে তার ঠোঁটের কোণাটা একটু ফাঁক হয়ে গেল। বার কয়েক চোখের পাতা ফেলে একটা হাত আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, খাওয়া দাওয়া করো না নাকি ঠিক মতো? আমি হাসলাম, মাথা নেড়ে বললাম, কি যে বলেন, 2 কেজি ওজন বেড়ে গেছে। আমার চোখের পাওয়ারটাও সেই সাথে বেড়ে গেছে বোধহয়। বিছানা হাতড়ে চশমাটা খোঁজার চেষ্টা করলেন মামা। তারপর সেটা চোখে গলাতে গলাতে আমার দিকে তাকিয়ে বললেন, কপালের উপর থেকে খানিকটা চুলও উধাও হয়েছে দেখছি। বুড়ো হচ্ছ বুঝলে। আমি কপালের চুল সরাতে সরাতে বললাম, এই জন্য আপনার সাথে দেখা করতে আসে না কেউ। আমার কথা শুনে তার মুখে একটা অকৃত্রিম হাসি খেলে গেল। ভ্যালিয়ামের শিশিটা খুলে একটা ওষুধ গলায় দিতে দিতে বললেন, না না, ভালো কথাও বলতে পারি আমি। যেমন আমার কপাল থেকে মুখ ফিরিয়ে জামার কাজটা ভালো করে দেখতে দেখতে তিনি বললেন, প্রেম টেম করছো নাকি? হ্যাঁ, এটাও খারাপ কথার আন্ডারেই ফেললাম, কিন্তু বুঝলেন কেমন করে বলুন তো? মামা টেবিলের উপর থেকে জলের গ্লাস তুলে চুমুক দিতে দিতে বললেন, 5 6 আগে যখন তোমাকে দেখেছিলাম তখন তোমারই কালো শার্ট খানায় পড়া ছিল, তবে শার্টের নিচের বোতামটা লাল সুতো দিয়ে আটকানো ছিল। সম্ভবত সেটা খুলে গেছিল এবং লাগানোর সময় কালো সুতো খুঁজে পাও। এখন দেখছি লাল সুতো খুলে আবার কালো সুতো লাগিয়েছ।
প্রেম না করলে মানুষ জামা কাপড়ের ব্যাপারে এত কনসাস থাকে না। আমি মুচকি হেসে মাথা নামিয়ে দিলাম। এসব ব্যাপার আর বিস্মিত করে না আমাকে। শুধু মাঝে মাঝে আফসোস হয়, মামার মাথাটা যদি গোটা দিনের পরীক্ষার জন্য ধার নিতে পারতাম তাহলে আর বেসরকারি অফিসের ঝকমারি খেলে জীবন কাটাতে হতো। আপনার অপারেশন কাজ করেনি তার মানে? কোন অপারেশন? অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিলেন মামা। প্রশ্নটা করেই আবার মাথা দুলিয়ে বললেন, সম্ভবত করেছে। তো আর কম্পিউটারের হার্ড ডিস্ক নয় যে ডিলিট চাপলে হুড়মুড়িয়ে সব মুছে যাবে। তবে পুরনো স্মৃতি অনেকটাই ঝাপসা হয়ে এসছে। কিছু কিছু মনে আছে, যেমন তোমার ওই জামার ব্যাপারটা। আর বাকি মনে করার চেষ্টা করলে বেশিরভাগই ঝাপসা মনে পড়ছে। খালি একটা জায়গায় এসে একদম আটকে গেছে। কি জায়গা? কথাটা বলতে গিয়েও কি যেন ভেবে থেমে গেলেন মামা। তারপর একটু ইতস্তত করে বললেন, অনেকটা সেই কারণেই তোমাকে আজ এখানে ডেকে আনা। তোমার এবারে জন্মদিনে তোমাকে কি গিফট দিয়েছিলাম বলতো? এইখানে অপারেশনের কথাটা জানিয়ে রাখা দরকার। মানুষের মাথায় স্মৃতি জমিয়ে রাখার একটা সীমা আছে। যত নতুন অভিজ্ঞতা আমাদের হতে থাকে তত পুরনো স্মৃতি মুছে গিয়ে নতুনকে জায়গা করে দেয়। বয়স বাড়ার সাথে সাথে মাথার ক্ষমতাও বাড়তে থাকে। তারপর আবার শরীর ভাঙতে শুরু করলে মস্তিষ্ক জমিয়ে রাখা স্মৃতিকে ধীরে ধীরে মুছে ফেলে। তবে আমার মামার ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা আলাদা। যেহেতু তার মাথা থেকে স্মৃতি মুছে যায় না, তাই ধরে নেওয়া যায় তার স্মৃতি ধরে রাখার ক্ষমতাটাও সাধারণ মানুষের থেকে অন্তত কয়েক হাজার গুণ বেশি। কিন্তু সেটাই বা ঠিক কতটা? মামা বেঁচে থাকতে সেটা যাচাই করে নেওয়ার উপায় নেই। তবে ইদানিং বোধহয় সেই বিরাট জাবদা খাতাটাও ফুরিয়ে এসেছে। অর্থাৎ কিছু কিছু স্মৃতি মামা ভুলে যাচ্ছেন। অথচ মজার কথা হলো, অজয় মুখার্জির মস্তিষ্ক পুরনো স্মৃতির বদলে নতুন স্মৃতিকেই ভুলে যাচ্ছে। অর্থাৎ 4 বছর আগে পয়লা বৈশাখের দিন ঠিক কতক্ষণ ধরে বৃষ্টি পড়েছিল তা তিনি মুহূর্তে বলে দিতে পারেন। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে মনে করে ওষুধ খেয়েছেন কিনা সেটা নিয়ে দ্বিধায় পড়ছেন। সমস্যাটা বাইরে থেকে যতটা সহজ মনে হয় তার থেকে ঢের বেশি কঠিন। বিশেষ করে বিয়েটা তিনি করেন, বাড়িতে দেখাশোনা করার মতো লোকও প্রায় নেই বললেই চলে। 2-1 ডাক্তার মামাকে দেখাশোনা করতেন। তারাই বললেন এ ধরনের অ্যামনেশিয়ার কারণ হলো পুরনো স্মৃতির গোঁয়ার্তুমি। তারা কিছুতেই নতুনকে জায়গা ছাড়তে চাইছে না। এর চিকিৎসা যে একেবারেই নেই তা নয়, তবে সে চিকিৎসায় আদৌ যে কোনো ফল হবে তা নিশ্চিত করে বলা যায় না। 7-5 ভেবে রাজি হয়েছিলেন মা। দিন 15 আগে অপারেশনটা হয় তার। আমি ফোনে শুনেছিলাম যে তাতে প্রাথমিকভাবে কাজ হচ্ছে। প্রথমে বেডে ঘুম ভাঙার পর আমি এখানে কেন বলে 2-1 প্রশ্ন করেছিলেন। কাল রাতে আচমকা ফোন করে আমাকে ডেকে পাঠিয়েছেন তিনি। বিশেষ কিছু নাকি দরকার আছে আমাকে। অবশ্য আগে যদি জানতাম যে আমাকে কি গিফট দিয়েছিলেন সেটা ভুলে গেছেন বলে ডেকেছেন, তাহলে আর এমুখ হতাম না। মামা বিছানা ছেড়ে উঠে বসতে বসতে বললেন, সংসার বলতে তো বেশি কিছু নেই, না হয় একবার এসে দেখেই গেল। তা হঠাৎ এটা জানার দরকার হলো যে? মামার ভুরু দুটো আবার ভাঁজ হয়ে এল। কি যেন ভেবে বললেন, ওই অদ্ভুত ব্যাপার জানো, আর সব কিছু একটু আধটু মনে পড়ছে, খালি এইটা পড়ছে না। সব দৃশ্য পর পর বইয়ের পাতার মতো ফুটে উঠছে, শুধু মাঝখানে একটা পাতা নেই, ব্ল্যাঙ্ক। আমি হাত ঘড়ির দিকে একবার তাকালাম। তারপর বড় সড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁ হাতটা সামনে তুলে এনে বললাম, এই যে এইটা। এই ঘড়িটা? আগে হ্যাঁ, আপনার নিজের হাতে তৈরি অ্যানালগ ওয়াচ। আগের মতোই ভুরু কুঁচকে কিছুক্ষণ ঘড়িটার দিকে তাকিয়ে থাকলেন মামা। আমি সেটা হাত থেকে খুলতে খুলতে বললাম, প্রতি বছরই আমার জন্মদিনে ঘড়ি উপহার দেন আপনি। অপারেশনে যে কাজ হয়েছে
তার এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই। শুধু ঘড়ি আর কিছু না? খানিকটা যেন হতাশ হলেন তিনি। আপনার এক সময় ইচ্ছা ছিল আমাকেও ঘড়ির কারবারে ঢুকিয়ে দেবে। প্রতিবার জন্মদিনে একটা নতুন ঘড়ি পেতাম বটে, কিন্তু সেই সাথে বসে বসে কি করে ঘড়ি তৈরি হয় তার গুচ্ছের বর্ণনা শুনতে হতো। আর কাকে বলে সিলিন্ডার কি, মার্কারি থেকে কিভাবে ব্যাটারি তৈরি হয়, এইসব। সেই সব মনে আছে তোমার? আগে না, শুনিনি কোনোদিন মন দিয়ে। কেন, তোমার আগ্রহ ছিল না? না থাকাটাই স্বাভাবিক। আজকাল মোবাইলের যুগে ঘড়ি পরেই বাকে তো তার যন্ত্রপাতি। তা বটে। মামা ঘড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একবার দেখে আমাকে ফেরত দিয়ে দিলেন। আমি সেটা টেবিলের উপরে রেখে দিলাম। এমন আশ্চর্য নিখুঁত সুদৃশ্য অথচ হালকা ঘড়ি আমার মামা ছাড়া আর কেউ বানাতে পারে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। সে ঘড়ি একবার যে হাতে পড়েছে তার আর দরকার পড়ুক বা না পড়ুক, খুলতে কিছুতেই চাইবে না। লেদারের বেল্ট দুটো এমন মাখনের মতো কবজি জড়িয়ে ধরবে যেন কিশোরীর আঙুল। দুপুর গড়িয়ে আসছে আস্তে আস্তে। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলাম পুরোপুরি বিকেল নামতে আর বেশি দেরি নেই। মামার দিকে তাকিয়ে দেখলাম তিনিও জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নিভন্ত সূর্যের আলো এসে পড়েছে তার চোখে। চোখের পাতায় হলদে আভা ছড়িয়ে আছে। আপনি কিন্তু নিজের ট্যালেন্টটা খামোকা নষ্ট করলেন। কিসের ট্যালেন্ট? অন্যমনস্ক হয়ে মুখ ঘোরালেন মামা। মানে আপনি চাইলে অনেক কিছুই হতে পারতেন। আমার দিকে তাকিয়ে একবার মিহি হেসে তিনি বললেন, এবং চাইলে আর অনেক কিছু হতে পারতাম না। তুমি যাই হতে পারো না কেন, যেই হও না কেন, একজনের বেশি কিচ্ছু হতে পারবে না তো। বিজ্ঞান, দর্শন, শিল্প, এই সমস্ত শাখায় যত কিছু হওয়া যায় তার সবকিছুই ছিলেন লিওনার্দো ডা ভিঞ্চি। অথচ দিনের শেষে তিনি লিওনার্দো ডা ভিঞ্চি ছাড়া কিছুই হতে পারেন না। আমি মাথা নাড়িয়ে বললাম, আপনি যাই বলুন না কেন, ঘড়ি তৈরির কাজ বড্ড একঘেয়ে। মনোযোগ লাগে বটে, কিন্তু মাথা ঘামানোর মতো কোনো বিশেষ জায়গা নেই। তো তুমি মাথা ঘামাও? চেষ্টা তো করি অন্তত। বেশ, তাহলে মাথা খাটিয়ে আমার এক বন্ধু হাইকোর্টের এক বিচারককে হেল্প করো। আমি শিরদাঁড়া সোজা করে বসে বললাম, হ্যাঁ বলুন, কি হেল্প? না, তেমন কিছুই নয়। সম্প্রতি একটা খুনের মামলায় এক বন্দীকে ফাঁসির হুকুম দিয়েছে। সে সাজা শুনিয়ে বলেছে পরের সপ্তাহে সোম থেকে শুক্রর মধ্যে যে কোনো দিন ফাঁসি হয়ে যাবে তার। অর্থাৎ ফাঁসির শর্ত হলো ঠিক কোন দিন তাকে ঝোলানো হবে সেটা যেন আসামি আগে থেকে কোনো মতেই না জানতে পারে। যে কোনো সময় জল্লাদেশে তুলে নিয়ে যাবে, সেই ভয়ে আসামি যেন সর্বক্ষণ সিটিয়ে থাকে। বেশ, তো হোক ফাঁসি, অসুবিধে কি? আমি অবাক হয়ে বললাম, আহা, পুরোটা তো শুনবে। বেশ। তো সব ঠিকঠাকই ছিল। বন্দী জেলে বসে ফাঁসির আশঙ্কা করছে, নিহতের পরিবারও খুশি। এমন সময় বন্দী এক আশ্চর্য দাবি করে বসল। কি দাবি? সে বলল যে বৃহস্পতিবার রাত অবধি যদি ফাঁসি না হয়, তার মানে শুক্রবার সকালে উঠেই সে জেনে যাবে যে আজ ফাঁসি হবে। বিচারকের আদেশ মতো ফাঁসিটা আর সারপ্রাইজ থাকবে না, অর্থাৎ শুক্রবার তাকে ফাঁসিতে ঝোলানো বেআইনি। তো এই বিচারক ভেবেচিন্তে দেখলেন যে যুক্তিটা ভুল নয়। তিনি লিস্ট থেকে শুক্রবার বাদ দিলেন। সাথে সাথে বন্দী বলে বসল যে বৃহস্পতিবার তাকে ফাঁসিতে ঝোলানো বেআইনি, কারণ বুধবার রাত অবধি ফাঁসি হয়নি এবং শুক্রবার বাদ গেছে। তাই বৃহস্পতিবার সকালে উঠেই সে বুঝে যাবে যে আজ ফাঁসি হবে। অনিচ্ছা সত্ত্বেও বিচারককে বৃহস্পতিবার বাদ দিতে হলো। সাথে সাথে বন্দী আবার দাবি করে বসল যে বুধবারও তাকে ফাঁসিতে ঝোলানো বেআইনি। একদম এইরকম করে শেষ অবধি দেখা গেল সপ্তাহে সব দিনই তাকে ফাঁসি দেওয়া বেআইনি। এবং যেহেতু একই অপরাধে দুবার সাজা দেওয়া যায় না, তাই আসামি খুন করেও বেকসুর খালাস পেয়ে গেল। আমি এতক্ষণ সত্যি ভাবার চেষ্টা করছিলাম। এবার মাথা তুলে বললাম, আপনি শেষ কবে দাড়ি কেটেছেন বলুন তো?
আমার কথাটা যেন আগের কথা প্রসঙ্গেই বলেছি এমন ভাবে মামা বললেন, এই দেখো, আমি যে মাথা খাটাই তার অন্যতম প্রমাণ আমার দাঁড়িয়ে আছে। অ্যারিস্টটল থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত সমস্ত চিন্তাশীল মানুষ দাঁড়িয়ে রাখতেন। হ্যাঁ, কিন্তু তার মানে তো এই নয় যে সমস্ত ভাবুক মানুষেরই দাড়ি থাকবে। ওমা, তুমি গল্পটা জানো না? কিসে গল্প? মামা উৎসাহে উঠে বসে কোলের উপর একটা বালিশ রেখে বললেন, একটা দেশ ছিল, বুঝলে, সেখানে দু ধরনের মানুষ ছিল। এক দল হলো লাল মানুষ আর এক দল হলো নীল মানুষ। তো নিয়মটা হলো, লাল মানুষেরা সবসময় নিজেদের দাড়ি নিজেরাই কাটবে, আর নীল মানুষরা দেশের একমাত্র নাপিতের কাছে গিয়ে দাড়ি কেটে আসবে। তো এই নাপিত ভদ্রলোক পড়লেন মুশকিলে। দেশে অন্য নাপিত নেই বলে নিজের দাড়িটাকে নিজেকেই কাটতে হবে, কিন্তু সেটা করতে গেলেও এক ভয়ানক গন্ডগোল বাধে। নিজের দাড়ি নিজে কেটেছে বলে সে লাল মানুষ হয়ে যায়, আবার যেহেতু সে নিজে নাপিত, তাই নাপিতের কাছে দাড়ি কেটেছে বলে সে নীল মানুষ হয়ে যায়। তাহলে সে কোনটা? সে ঠিক করলো, যতদিন না এই প্রশ্নের উত্তর পাচ্ছে ততদিন নিজের দাড়ি কাটলে ভয়ানক ধর্ম সংকটে পড়বে। সেই থেকে পৃথিবীর সমস্ত ভাবুক মানুষেরই দাড়ি আর কাটা হয় না। এতক্ষণে বেশ মজা লাগলো আমার। কথাগুলো বিদকুটে হলেও ভাবার মতো। চেয়ার ছেড়ে উঠে পড়লাম আমি। তারপর জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। একটা বড় গাছের ডাল চুপি চুপি এগিয়ে এসেছে জানলার দিকে, আর খানিকটা বাড়লেই হয়তো কেটে দেওয়া হবে সেটা। জানলা দিয়ে হাত বাড়ালেই গাছের কয়েকটা পাতা ছিঁড়ে নেওয়া যায়। তুমি আমাকে কটা বই এনে দিতে পারবে? কি বই বলুন তো? ভেবেছিলাম অপারেশনে যদি কাজ দেয় তাহলে পুরনো কয়েকটা বই আবার নতুন করে পড়বার স্বাদ পাবো। একে করে নিয়েই এসেছিলাম কয়েকটা, কিন্তু এরা বাইরে থেকে কিছুই ঢুকতে দেয় না এখানে। এমন কড়া চেকিং বসিয়ে রেখেছে যেন আমি পরমাণু বোমার নকশা তৈরি করি। বেশ তো, তা সেই বইগুলো গেল কোথায়? রিসেপশনে একটা মেয়ে বসে আছে না, ওর কাছেই জমা রেখেছিল। একবার বলেওছিলাম, ফেরত দিতে দেয়নি। বেশ, যাওয়ার সময় আমি একবার বলে যাব না হয়। মামার চোখে মুখে এতক্ষণে উৎসাহ কমে এসছে। ক্লান্ত মুখে বললেন, কবে যে বিদায় দেবে কে জানে। উত্তরে আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, এমন সময় ঘরের দরজায় অন্য একজনের পায়ের আওয়াজ পেয়ে আমি থমকে গেলাম। মুখ তুলে দেখলাম বাইরের সেই মেয়েটা। মামার দিকে একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিয়ে সে বলল, মিস্টার দে, আপনার একটা কল আছে। আমি অবাক হয়ে বললাম, আমার বোন এখানে? সত্যি তো? মোবাইল সুইচ অফ নাকি? কই না তো। আমি পকেট থেকে মোবাইল ফোন বের করে একবার দেখে নিলাম। হোল্ডে আছে, একটু তাড়াতাড়ি আসবেন। মেয়েটার কথা শুনে আমি বেরিয়ে এলাম ঘর থেকে। লম্বা প্যাসেজ পার হয়ে এসে রিসিভ করলাম ফোনটা। হ্যালো। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। ঘর ঘর করে শুধু আওয়াজ হলো কয়েকবার। রিসিভার থেকে মাথা সরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমার নামই বলেছে? হ্যাঁ। কি মহিলা কণ্ঠ? হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো। আমাকে আর বিশেষ পাত্তা না দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল সে। হ্যালো। আমি আরো বার দুয়েক হ্যালো হ্যালো করে রেখে দিলাম ফোনটা। অদ্ভুত ব্যাপার তো, এখানে আমাকে ফোন করবে কি? আর যদি করেই বা কথা বলবে না কেন? যাই হোক, আমাকে ঘরে ঢুকতে দেখেই মামা জিজ্ঞেস করলেন, কে ছিল? কি জানি, কথা বললো না তো। তিনি আমার জামার বোতামের দিকে দেখিয়ে বললেন, জানিয়ে এসেছো তো? আমি আর উত্তর দিলাম না। টেবিলের উপর থেকে ঘড়িটা হাতে গলাতে গলাতে মাথা নামিয়ে নিয়ে বললাম, বিকেল হয়ে এলো, উঠতে হবে এবার। বেশ, ওঠো তাহলে। আমার বাড়িতেও এসো মাঝে মাঝে। আমি হাসলাম।
যাতে আর কতটা চুল পড়েছে সেটা মাপতে পারেন। না না রে, বুড়ো হওয়াটা কোনো খুঁত নয়। 6 বিলিয়ন পৃথিবীবাসী রোজ একটু একটু করে বুড়ো হচ্ছে, বরঞ্চ সবাই বুড়ো হচ্ছে আর তোমার বয়স দিন দিন কমছে, সেটা হলেই মুশকিল হতো। মুশকিলের কি আছে? কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন, বইটাই পড়ো একটু। বিছানার উপর থেকে একটা মাঝারি চেহারার বই তুলে আমার হাতে দিলেন মামা। সেটার দিকে একবার তাকিয়ে রেখে দিতে যাচ্ছিলাম, তিনি বাধা দিলেন। ওটা নিয়ে যাও, পড়ে ফেরত দিও না। বলছেন যখন পড়বো, কিন্তু আছে কি এতে? একটু রহস্যময় হেসে মামা বললেন, তোমার সমস্ত প্রশ্নের উত্তর। আমার যে প্রশ্ন আছে সেটাই বা কে বললো আপনাকে? সকাল থেকে কে তোমাকে ফোন করে কথা বলছে না সেটা জানতে চাও না? আমি অবাক হতে গিয়েও হলাম না। বুঝলাম মামা যখন এই অছিলায় বইটা আমাকে পড়াবেন বলে ঠিক করেছেন, তখন না পড়ে উপায় নেই। বললাম, আচ্ছা বেশ, আমি চলি, এখন বিকেল হয়ে গেল। হ্যাঁ, সেই ভালো, আমাকে আবার ওষুধ খাওয়াতে আসবে। মিনিট 5 পর ঘর থেকে বেরিয়ে এলাম আমি। এতক্ষণে প্যাসেজের সবকটা টিউব চলতে শুরু করেছে। মৃদু গুঞ্জন ভেসে আসছে গোটা বিল্ডিং এর ভিতর থেকে। সিঁড়ি দিয়ে নেমেই আসছিলাম, এমন সময় মেয়েটাকে দেখেই বইটার কথা মনে পড়ে গেল। আমাকে ফিরে আসতে দেখে মুখ তুলে তাকালো সে, তারপর অল্প হাসল। আমি বললাম, আচ্ছা, উনি আপনাকে কয়েকটা বই রাখতে দিয়েছিলেন, সেগুলো চাইছিলেন? মেয়েটা অবাক হয়ে বলল, বই? সে তো ফেরত দিয়ে দিয়েছি। আমি আবার সিঁড়ির দিকে নেমে আসতে যাচ্ছিলাম, হঠাৎ একটা কথা মনে পড়তে কেমন যেন খটকা লাগলো আমার। ঘুরে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, অপারেশনের পর থেকে মামা কটা ওষুধ খান? সেরকম ধরা বাঁধা তো কিছু নেই, এখন তো উনি ঠিকই আছেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে কিরকম যেন অস্বস্তি হতে লাগলো আমার। তাহলে কি মামার অপারেশনে কাজ হয়নি? কারণ আজ আমি নিজের চোখে ভ্যালিয়ামের শিশি থেকে ওষুধ খেতে দেখেছি তাকে। আবার আসার সময় বললেন কি নাকি ওষুধ খাওয়াতে আসবে। 7-5 না ভেবে আমি স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। কটায় ট্রেন আছে দেখেছিলাম, কিন্তু এখন ভুলে গেছি। ঘড়ির দিকে তাকালাম, আর তাকাতেই আমার মনটা খারাপ হয়ে গেল। ঘড়ির কাঁটা দুটো আর চলছে না, সম্ভবত ব্যাটারি ফুরিয়ে গিয়ে বন্ধ হয়েছে তার। তাই বা কি করে হয়? মাত্র 6 মাস আগে জন্মদিন গেছে আমার, এর মধ্যেই ব্যাটারি ফুরিয়ে যাবে? কি মনে হতে আমি চাপ দিয়ে ঘড়ির পিছনের ডালাটা খুলে ফেললাম, আর খুলতেই আশ্চর্য হয়ে গেলাম। ঘড়ির ব্যাটারি শেষ হয়নি, বরঞ্চ যেখানে ব্যাটারি থাকার কথা সেখানটা ফাঁকা। অর্থাৎ আমি এখানে আসার পর কেউ বের করে নিয়েছে সেটা। একটু ভাবতেই মনে পড়ে গেল। ঘড়িটা টেবিলের উপর রেখে মিনিট খানেকের জন্য ফোন ধরতে গেছিলাম আমি। ঘরে সেই সময় একা ছিলেন মামা। কিন্তু সামান্য একটা ব্যাটারি খুলে নিয়ে কি লাভ হবে তার? ব্যাটারির মধ্যে তো আর... আচমকা ছেলেবেলায় মামারই শেখানো কতগুলো কথা মনে পড়ে গেল। দাঁড়িয়ে গেলাম। আমার চারপাশ মৃত্যুর পূর্বাভাসে যেন স্থির হয়ে আছে। আমার ঘড়ির ফাঁকা ব্যাটারির জায়গাটা সাধারণের থেকে বেশ খানিকটা বড়। মার্কারি ব্যাটারি, ধরনের ব্যাটারি বছর 50 হল নিষিদ্ধ হয়ে গেছে। সাধারণ অবস্থায় মার্কারি ক্ষতিকর কিছু নয়, কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় বায়ুর সংস্পর্শে এলে ভয়ানক বিষাক্ত হয়ে ওঠে। তবে কি জেনে শুনে আমার ঘড়িতে বড় আকারের মার্কারি ব্যাটারি দিয়েছিলেন মামা? আচমকা মনে পড়ল আমার হাতে এখনো ধরা আছে বইটা। মামা বলেছিলেন আমার সমস্ত প্রশ্নের উত্তর বইতেই লেখা আছে। বইটা চোখের সামনে মেলে ধরতে প্রথমে কিছু চোখে পড়ল না, অথচ বন্ধ করার সাথে সাথে মনে হলো বইয়ের পিছনের পাতায় কিছু একটা আটকানো আছে। সেটা খুলতেই বুঝলাম একটা কাগজ, হালকা আঠা দিয়ে বইয়ের সাথে জোড়া।
অজানা আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। কাগজটা ছিঁড়ে নিয়ে মেলে ধরলাম আমি। সরু সরু অক্ষরে কিছু লেখা আছে তাতে, মামার হাতের লেখা। প্রিয় মানিক, যখন এই চিঠি তুমি হাতে পেয়েছো হয়তো বুঝতে পেরেছো যে তোমার ঘড়ির বড় সাইজের ব্যাটারিটা একটা বিশ্রী জাতের বিষ। আসলে তোমার ঘড়ির মতো আমাদের প্রত্যেকের ভিতরেই খানিকটা করে বিষ থাকে, যা তাকে চলতে সাহায্য করে। তোমার ঘড়িটা চলছে না কারণ বিষটা আমি সরিয়ে নিয়েছি। অন্য একটা ঘড়ি কিনে নিও না হয়। আমার কাজ উদ্ধার করতে তোমাকে ব্যবহার করেছিলাম, বিশেষ করে এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমি যা করেছি তা হয়তো কাপুরুষের কাজ, কিন্তু আমার এতদিনের বেঁচে থাকাই প্রমাণ করে আমি কাপুরুষ নই। যাই হোক, যা বলছিলাম, আমাদের সকলের ভিতরেই এমন কিছু আছে যা আমাদের চালিয়ে নিয়ে যায়, এমন কিছু যা সরিয়ে নিলে আমরা থেমে যাই। আমরা সবাই মনে রাখতে চাই, চেনা মানুষের সাথে ছাড়াছাড়ি হওয়ার সময় বলি আপনার কথা মনে থাকবে চিরকাল, বা কখনো বলি এমন একটা দিন কোনো দিনও ভুলব না। কিন্তু তাই কি হয়? ধীরে ধীরে ভুলে যাই আমরা মানুষ, বাড়ি, ঘর, পড়ার টেবিল, চায়ের দোকান সব। আমি কিন্তু ভুলিনি। আমার স্মৃতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারিনি কোনদিন। উদার্ত রাক্ষসের মতো সে সব মানুষ, সব ছবি, সব মুহূর্তকে গোগ্রাসে গিলতে চেয়েছে। তারপর গুহার দেওয়ালে সব ছবি টাঙিয়ে রেখেছে পরপর, একটাতেও ধুলো পড়তে দেয়নি। আচ্ছা মানিক, তোমার মনে পড়ে যখন তোমার 10 বছর বয়স, তখন তোমার পোষা কুকুর জিমি মারা যায়? দুদিন এক টানা কেঁদেছিলে, তুমি কিছু মুখে তুলতে চাও না। তারপর তোমরা বাড়ি পাল্টালে, তুমিও মাসখানেক পরে জিমিকে ভুলে গেলে ধীরে ধীরে। আজ প্রায় 20 বছর পরে জিমির কথা মনে পড়লে একটা সাদা লোমওয়ালা কুকুরের বেশি কিছু মনে পড়ে না তোমার। আমার মনে পড়ে আমার মায়ের মৃত্যুর সময় ঠিক কোন জায়গাটায় শুয়েছিলেন। প্রতিটা মিনিটে একটু একটু করে ঠান্ডা হয়ে আসছিল তার শরীর। আমি বুঝতে পারছিলাম শত উত্তাপেও সেটা থামানো যায় না। আমার সমস্ত শারীরিক মানসিক যন্ত্রণা আমি চাইলে আজ অনুভব করতে পারি। সমস্ত ছোটবেলার স্মৃতি ঠিক বাস্তবের মতো ফুটে ওঠে চোখের সামনে। আমি জানি সেটা বাস্তব নয়, বিগত। আমার জীবনের 50 বছরের একটা ঘটনাও ভুলিনি। প্রত্যেকটা দিন এখনো সিনেমার পর্দার মতো চোখের সামনে দেখতে পাই। আমার কাছের মানুষদের মৃত্যু, আমার সফলতা, ভাঙা পড়া, সবকিছু এই অন্তহীন অনুভূতির ঢেউ, অন্তহীন অনুভূতির ঢেউ আমি আর বই নিয়ে ভাসতে পারছি না। আমি মুক্তির উপায় খুঁজছিলাম। ডাক্তার মল্লিক আমায় বলেছিলেন যে অপারেশন যদি সফল হয় তাহলে বেশিরভাগ স্মৃতি মুছে যাবে, কিন্তু যদি না হয়। 3 ওই একটা ভাবনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ভাবতে ভাবতে এই সমাধান পেয়ে গেলাম। হসপিটালে আমার পক্ষে অতটা মার্কারি নিয়ে ঢোকা সম্ভব নয়, সমস্ত জিনিসপত্রই এরা নিয়ে নেয়। বলল তোমার জন্মদিনে প্রতিবার একটা ঘড়ি উপহার দিই আমি, এবারও দিয়েছিলাম। যদি আগের কথা ভুলে যাই তাহলে ঘড়িটা তোমার হাতেই থেকে যাবে, কিন্তু যদি মনে থাকে তাহলে তোমাকে ডেকে পাঠাবো। তোমার কবজিতে বেঁধে রাখা বিষটা আমার দরকার। তো মুশকিল হলো তোমার হাত থেকে ব্যাটারিটা নেব কি করে। সহজ সমাধান মাথায় এসে গেল। এই হসপিটালে নিপা বলে একটি মেয়ে থাকে। তাকে তোমার নাম আর সময় বলে দিয়ে বললাম ফোন করে মিনিট 3 ধরে থাকতে। ব্যাস, তোমার অনুপস্থিতিতে কাজটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক, আসল যে কথাটা বলার জন্য চিঠিটা তোমাকে লেখা, সেটা বলেই খতম করি না। ইচ্ছা করেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সংখ্যাটা বাড়তে দিইনি কোনোদিন। তবে তুমি আমার খুব কাছের মানুষ। মানবিক দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে আমার তোমাকে বলা উচিত যে আমাকে মনে রেখো, ভুলে যাও।
কিন্তু নিজের জীবন দিয়ে দেখেছি সে জিনিসটা বড় ভয়ানক। বরঞ্চ বলবো, মনে রেখো, যতটা মনে রাখলে নিজের জীবনটুকুনি চালিয়ে নিতে পারো ততটা মনে রেখো। আর ঘড়িটা সারানোর চেষ্টা করে লাভ নেই, এই সাইজের ব্যাটারি আর কেউ বানিয়ে দেবে না। ভালো করে আমাদের প্রতিটা দিন আসলে অসংখ্য আবেগ আর অনুভূতির কোলাজ। সারাদিনের শেষে সেই আবেগকে খানিকটা ঝাপসা করতে আমরা ঘুমিয়ে পড়ি। ভেবে দেখুন, আপনার মতো পৃথিবীর প্রায় 3 বিলিয়ন মানুষ সারাদিনের জমানো আবেগের ভার কমাতে কয়েক ঘন্টার মৃত্যু উপহার দেন নিজেকে। কিন্তু যদি তাতে কাজ না দেয়, যদি এমন কোনোদিন আসে যেদিন এই অন্তহীন আবেগ অনুভূতি ঝাপসা হওয়ার বদলে আরো বেশি করে ঘাঁটি গেড়ে বসে। আনন্দের কথা হলো, এই গল্পটা ফিকশন। অজয় মুখার্জির মতো ক্ষমতা নিয়ে আমরা জন্মাই না। যত অসহ্য বেদনা, যত গভীর শোকই হোক না কেন, সময় দিন, নিশ্চয়ই ঝাপসা হয়ে যাবে। যোগাযোগ করতে পারেন আমার সাথে sayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবযানীর সাথে debjani@mhstation.com এই ঠিকানায়। আজ 10ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে উপলক্ষে শুনছিলেন আমাদের বিশেষ গল্প যতটুকু মনে পড়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।